আরে, এত বড় নদী, একটাও মাছ ধরা দিতেছে না। এই জালটা মনে হয় কোনো কামেরই না। আর কত সময় বসে থাকুন, আর ভালো লাগতেছে না। ধুর তুরি। আরে ওই সিধু, মাছ টাছ কিছু পাইলি নাকি? নাকি খামা খা দাঁড়াইয়া দাঁড়াইয়া সময়টা নষ্ট করলি? আরে রঘুদা, মাছ আজ তো ধরতেই পারলাম না। মাছ ধরতে পারলে ভর্তা করুন, কয় মাছ না ধরতে পারলে শুধু নুন মরিচ দিয়ে ভাত খাইতে হইব। কপালে আজ মাছ আছে কিনা কেউ জানে। বসে থাকি, দেখি কি হয়। তা তুমি কই যাও? ওই এক জামু রে, খেতে যাই, কাম করুম, মজুরি পামু, তাইলেই তো পেট ভরবো রে। আচ্ছা আমি যাই রে, তুই চেষ্টা করে দেখ, ভাগ্য ভালো থাকলে মাছ পাইবার পারস, আর ভাগ্য খারাপ হইলে তো কিছু করার নাই, ওই যে লবণ আর ভাত। এই বছর ধানের ফলনও ঠিক মতো হইল না, বাজারে দাম নাই, ঘরে চাইল কইমা যাইতাছে, কেমন কইরা সংসার চালামু কিছুই বুঝতাছি না, আমি কিছুই বুঝতাছি না। বাবা দেখো না, একটা মাছও ধরা পড়লো না, নদীতে কোনো মাছই নাই। আরে বোকা, মাছ পাওয়া তো ভাগ্যের ব্যাপার রে, তুইও তো চিন্তা করিস না, চেষ্টা করলে আর ভাগ্য থাকলে অবশ্যই মাছ পাবি রে বাবা, অবশ্যই মাছ পাবি। গরিবের কপাল পোড়া বাবা, অন্য মানুষের জাল ফালাইলে এক ঝাঁকি ইলিশ উঠে আসে, আর আমার জালে কিছুই ধরা পড়ে না কেন? মন খারাপ করিস না রে বাবা, চেষ্টা করলে অবশ্যই কিছু পাবিই পাবি তুই। তোর মায় মাছের ভর্তা বানাবো বইলা বইসা আছে রে। আচ্ছা বাবা, মাছের ভর্তা না খাইলেও কি সুখ হয়? আরে বাবা, সুখ মাছ ভর্তা খাওয়ানোর মধ্যে না রে, সুখ আহে সবাই এক লগে বইসা খাইলে রে, হাসলে কথা কইলে। তাইলে আজ মাছ না পাইলেও আমার কোনো দুঃখ নাই বাবা। তুমি মা আমি এক লগে বসে খাইলেই আসল সুখ হইব, তাই না বাবা? একদম ঠিক কইছ রে সিধু, ভাগাভাগি করাই আসল আনন্দ। মাছ পাইলে রাজা, না পাইলে মরিচ ভাত সোনা রে, বুঝলি, মরিচ ভাত সোনা। আরে কপাল রে, চাইলাসি মুঠো খানিক, ডাল শেষ, তেলও নাই, রান্না করবো কি? পোলাটার পেট ভরামু কেমনে? কি গো মা, হাড়ি কি খালি নাকি? কিছু কি পাইলা না? পাইবার আর কি আছে মা, কেবল শুকনা কচু শাক আছে ঝুড়িতে, একটু নুন দিয়া ভর্তা করলে চলবো? চলবই তো, সুখ বড় লোকের হাড়িতে থাকে না মা, সুখ থাকে ভাগাভাগি কইরা কাউনের মধ্যে। অমা, আজ কইলাম কচু শাক ভর্তা খামু না, প্রতিদিন এই ভর্তা ভাত খাইতে খাইতে অসহ্য লাগে। ও মা, আজ ইলিশ মাছের মাথা ভর্তা করবা। বাবারে, ইলিশের মাথা কই পামু ক? তোর বাপের কাছে তো টাকা নাই, মাছ কিনবো কি দিয়া? তয় দেবাশিস বাবুর ঘরে তো রোজ মাছ ভাজা হয়, মাংস হয়, আমাকে কপালে তো খারাপ কেন মা? সিধু, অন্যের হাড়ির দিকে নজর দিতে হয় না, মনে রাখবি, যেদিন মা কচু শাক ভর্তা করবো, আমাগো লাইকা ওইটাই রাজার খাউনের সমান। কি অবস্থা গিন্নি, হাড়িতে কিছু চড়াইলা নাকি? কিছুই তো হয় নাই, কেবল এই কচু শাকই আছে। ওলাদের মন খারাপ, ভর্তা খাইতে চায় না। ওরে সিধু, হন, সুখ দুঃখ টাকা দিয়া মাপতে হয় না রে, মনে রাখবি, তোর মায়ের হাতের ভর্তার স্বাদ
ইলিশের মাথার চাইতেও মিষ্টি রে, মজার। আর তোরে তখন কি বুঝাইলাম আমি, ক? আমি বুঝি তো বাবা, তয় গরিবরা কোনোদিন কি রাজাকে মতন খাবার খাইতে পারবো না বাবা? পারবো রে বাবা, পারবো, একদিন ঠিকই পারবো। যখন সবাই এক লগে খায় তখনই রাজার ভোজন হয় রে। মাছ থাইক আর না থাইক বাবা, একসাথে খাইবার আনন্দটাই আলাদা রে। সুখের স্বাদ ইলিশ না রে, সুখের স্বাদ একসাথে বৈশাখ খাওনের মধ্যে। হায় রে পোড়া কপাল, পকেটে একটা পয়সা নাই, চাইলের দামে আগুন, তেল নুন কিনবার সাধ্য আমার নাই, কেমনে সংসার চালামু? বউয়ের চোখে তাকাবার সাহস নাই আমার। কি দেবেন দা, বাজার থেকে ফিরলেন নাকি? হ্যাঁ, বাজার থেকে কি আর লাগো? দেখি তো, দেখি দেখি। আর কি বান মুরখু, হাতে টাকা না থাকলে বাজারও মুখ ঘুরায়। চাইলের দাম আকাশ ছোঁয়া, মাছ মাংসের যা দাম, তাতে আমাগো মতন গরিব মানুষের কপালে ওইগুলা সব উদা হইয়া গেছে। আরে দাদা, এই সব কথা নতুন কইরা আর কন লাগে নাকি? কাম করি আর খাই, না এলে খাওন নাই। এই হইল গরিবের কপাল দাদা, এই হইল গরিবের কপাল। হ, কথাটা সত্যই কইছ। তয় পরিবারের মুখে ভাত না তুলে দিতে পারলে বুকের ভেতরে আগুন জ্বলে রে, খুব কষ্ট হয়। সিধু সারাদিন খালি প্রশ্ন করে, আমাগো কপাল খারাপ কেন বাবা? কি উত্তর দিব ওরে, কত তুই? বাবারে, মন খারাপ করিস না, মানুষের সুখ টাকা দিয়া মাপা যায় না। বাজার করতে পারোস নাই তো কি হইছে, ঘরে যা আছে তাই খাইমু। খাওন অল্প থাকলেও ভাগাভাগি করলে মন ভইরা উঠে। তোর বাপ ঠাকুদা তো ইলিশের মাথা দিয়া কচু শাকের ভর্তারেই রাজাগর খাওন মনে করত। বুড়িমা একদম ঠিকই কইছে, এখন তো পেট ভরাই বড় কথা। ভর্তা ডাইল যা পাই তাই খাইয়াই বাসি। বড় লোকগর মতো মাছ মাংসের স্বপ্ন দেখলে তো মন আইজো খারাপ হইব। হরে রঘু, তোর কথাই সঠিক, কিন্তু তবুও মনে কষ্ট লাগে রে। বাজারে গিয়া যখন দেখি মাইনছেরা ঝুড়ি ভইরা ইলিশ কেনে, তখন বুকের ভেতরটা কাইন্দা ওঠে রে, কাইন্দা ওঠে। দাদা, বড় লোকগর দিকে চাইলে কষ্ট বাড়বো গো। আমাগো মতো মানুষরা দিন আনি দিন খাই। আজ কাম করলে ভাত আছে, কাম না করলে ক্ষুধা চাপাই নিয়ে ঘুম। এইটাই হইল আমাগর জীবন, বুঝলা? শোন বাবা, সুখের খাবার পয়সা দিয়া কিনা যায় না। সুখ আসে যখন তুই, আমি, পোলা মাইয়া সবাই একসাথে ভাগাভাগি কইরা খাই। তয় সুদিন একদিন আইব রে বাবা, তুই খালি পরিশ্রম করতে থাক। এই ধান বেচা কয়টা দিন সংসার চালামু ভাবছিলাম, তয় দামের যা হাল, সংসার কেমনে চালামু এইটাই তো বুঝবার পারতাছি না। আজ সৃষ্টিকর্তা, আমার দিকে একটু মুখ তুইলা তাকাও, একটু তাকাও আমার দিকে। কি রে দেবেন, ধান বেচবি নাকি রে? কেমন দাম চাইতেছ দেবেন? বাবু, মন প্রতি 1500 টাকা, এর কম নিলে তো সংসার চলবো না বাবু। 1500 টাকা? ধান এমনিতেই গুদামে পইরা আছে রে অনেক, আমি মন প্রতি 1000 টাকা দিবার পারি, এর চাইতে একটা পয়সাও বেশি না।
নিতে চাইলে নাও, না চাইলে বাড়িতে যাও। বাবু, এত খাটাখাটনি করে ধান ফলাইছি, খেতে কত ঘাম ঝরাইছি, সেই ধান যদি এত কমে দেওয়ান লাগে তয় গরিব মানুষ খাইব কি? পোলারা ইলিশ মাছ খাওয়ার বায়না করছে, এই ধান বেচা ভাবছি একটা ইলিশ লমু। বাবু, কি যে সব কস না। আরে তগর মতো গরিব গোর খাবার কেবল ওই কচু শাক ভর্তা। ইলিশ মাছ তরে ক্যাডাই খাইতে কইছে। ইলিশ মাছ তো দূরের কথা, তোর মুখে তো মাছের ওই কি জানি কয় লেজও জুটব না। বাবু, হুশ কইরে কথা কোন কইতাছি, গরিব বইলে কি আমাকে সম্মান নাই? সারা জীবন যদি ওই কচু শাক ভর্তা খাওয়ান লাগে তাইলে তাই খামু, ওইটাই আমাকে রাজভোজন। তাও আমি আপনার ধারে এত কম দামে ধান বেচুন না। ও দাদা, রাগ কইরো না, বড় লোকের সাথে ঝগড়া করে লাভ নাই। ওরা শুধু মুনাফা বুঝে, গরিবের পেটের আগুন ওরা বুঝে না গো দাদা, গরিবের পেটের আগুন ওরা বুঝে না। ও, যাও 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 যাও, যা আছে নাও, না হয় বাড়িতেই পচাও ধান। বাজার কইলাম আমার কথাই চলে, এইটা জানো তো। দাদা চলো বাড়িতে যাই, পেটের ভাত কষ্টে জুটলেও সম্মান মারিতে ফালাইতে নাই। একদিন আমাগরও দিন ফিরবো গো, সেই দিন ওরে দেই খেলমু ওরে। দিদিমা, তুমি তো সব সময় গল্প করো, আজ গল্প করতেছো না কেন? একখান মজার গল্প শোনাও দেহিনি। আরে বাপু, গল্প তো অনেক আছে, কোনটা সে কই সেইটাই ভাবতাছি। আজ তোরে খাওনের গল্প শোনামু। খাওনের গল্প মানে মাছ মাংসের গল্প? আরে না রে না, মাছ মাংসের গল্প কই পামু? তোর দাদার সময় তো পেটে খালি ভাত জুটলেই সুখ আসিল। তাই আমার মনে আছে একদিন মেলা আনন্দ হয়েছিল। কি হয়েছিল দিদিমা? তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও। সেদিন তোর দাদা নদী থাইকা ইলিশ ধরছিল, তবে বড় ইলিশ মাছ না, একটুখানি ইলিশের মাথা। ঘরে তখন কচু শাক আসিল, আমি সেই ইলিশের মাথা দিয়া ভর্তা করছিলাম। ও, খালি মাছের মাথা? হরে, শুধু মাথায়। তুই জানোস সেই ভর্তার স্বাদ আসিল রাজাগর খাওনের মতো। মনে হইছিল আমাগো ঘরই হইল রাজপ্রাসাদ। বা, তোমার মুখে গল্পটা হুললে বুকটা কেমন জানি ঠান্ডা হইয়া যায়। আমরা আইজও সেই দিনগুলার মতোই আছি মা। কচু শাক, একটু লবণ আর ভাগাভাগি করে খাও। দিদিমা, তাইলে মাছের মাথা দিয়ে ভর্তাই আসল রাজভোগ, তাই না? হরে, তোর দাদার সময়ও ওইটুকু দিয়াই আমরা সুখ পাইছি রে। সুখ পয়সা দিয়ে আসে না, সুখ আসে সবাই একসাথে বৈশা খাইবে। তুমি ঠিকই কইছো মা, আমাকে ভর্তাই আসল রাজভোজ। টাকা থাকুক আর নাই থাকুক, সবাই মিলে যদি খাই তাতেই মন ভইরা যায়। হ মা, এই কথাটাই বারবার সিঁদুরে বুঝাই, আমি এই কথাটাই বুঝাই। আরে বাপরে, ইলিশ মাছের মাথা! হায় হায়, আজ তো আমাকে সেই ভোজন হইব। মা, ও মা, মা, কই গো? দেখো দেখো, আমি কি পাইছি দেখো। কি রে, কি পাইছোস? এত খুশি কেন? দেখো মা, নদী থেকে একটা ইলিশের মাথা পাইছি।
আরে এইটা সে ইলিশের মাথা। সৃষ্টিকর্তা মনে হয় আমাকে আর একটু খাওয়াইতে চাইতাছে। তাইলে তাই হোক, আইজ আমাকে ঘরে রাজকীয় ভোজ হইব। হাই রে, কতদিন পর ইলিশের নাম শোনা গেল। বাপ, তুই যেন স্বর্গ থাইকা সুখ নিয়ে আইসোস। দেখছো মা, ছোট জিনিসও কেমন আনন্দ আনে। তুমি আরে গত রাইতে গল্প শুনাইলা, আর আইজ আমাগর বাড়িতে ইলিশের মাথা আইয়া পড়লো। আবার ইলিশের মাথা ভর্তা হইব। আমি কইছিলাম না বাড়িতে একদিন মাছ আনমুই। আইজ আমি সত্যি সত্যি আনবার পারছি। আইজ আমি হইলাম এই পরিবারের হিরো। আরে সুখ পয়সায় আসে। আজ তোর হাতের এই ছোট্ট মাথাটাই আমাকে মন ভরাইয়া দিছে। আচ্ছা সিধু, তুই মাথা পাইলি কেমনে? নদীতে নামোস নাই তো? না মা, ওই ইলিশের মাথা আমার ভাগ্যে লেখা ছিল, তাই পাইছি। মাথাটা ভাইসা আইছিল আর আমি কুড়াই নিছি। দেখছ বাবা, গরিবেরও কপাল খোলে। এইটাই তো সুখের আসল রূপ রে। ছোট্ট জিনিস কিন্তু সবার মুখে হাসি ফুটাইয়া দিল রে বাবা। কত বছর পর আইজ আবার ইলিশের মাথা খামু। আজ তোদের মুখের হাসি আমার আসল শান্তি। বাহ, কি সুন্দর পাতা হইছে! কি সুন্দর কচি কচি পাতা! যদি কপাল ভালো হয়, এই কচু শাক ইলিশের মাথা দিয়া ভর্তা কইরা সব বাইরে খাওয়ামু। ও বৌমা, আজকে ইলিশের মাথা দিয়া কচু শাক ভর্তা করবা নাকি? হমা, আইজ এইটাই রান্না করবো। সিধু খালি কয় ওর নাকি খালি কচু ভর্তা ভাল লাগে না। ভর্তা খাইতে খাইতে নাকি ওর গলা শুকাইয়া গেছে। তাই আইজ যদি ইলিশের মাথা দিয়া কচু শাক ভর্তা কইরা দিবার পারি, তাইলে দেখবা পোলাদার মুখে হাসি ফুটবো। ও মা, আমি টিউবওয়েল থেকে পানি আনতাছি, তাড়াতাড়ি ধুইয়া রান্না শুরু করো। খিদাই তো আমার পেট শোষো করতেছে মা। খেদা তো তোর সব সময় লাগা থাকে। শোন বাবা, রান্নায় তাড়াহুড়া করলে স্বাদ মোটেই ভালো হয় না। হাই রে কপাল, আমি তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি খাবো। আচ্ছা মা, তুমি আর দেরি কইরো না, তাড়াতাড়ি রান্না করবার যাও। শোন বৌমা, ভর্তা করার কিছু কৌশল আছে। কচু শাক শুদ্ধ সেদ্ধ করলেই হইব না। শাক চিপা দিয়া ভর্তা কইরো, তাইলে বেশি স্বাদ হইব। সিপা দিয়া? এ আবার কেমন পদ্ধতি? আরে বোকা, শাক যখন গরম গরম থাকে তখন হাত দিয়া চিপবি, তাইলে শাকের আঁশটা সব মিহি হইয়া যাইব। তারপর লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে মাখাইয়া দিলে একেবারে জিভে লাইগা থাকবো। হ্যাঁ দিদিমা, তুমি তো দেখতেছি বড় বড় হোটেলের মাস্টার শেফ গো। কিরে বাবা, এত গল্প কিসের রে? রান্না হইব না? আরে ও গিন্নি, রান্না কি হইছে নাকি? রান্না তো হইবই, তাই একটু সময় দিতে হইব তো। এত কিছু জোগাড় যন্ত্র করা কি চারটিখানি ব্যাপার? আইজ ইলিশের মাথা দিয়া কচু শাক ভর্তা করমু গো, সময় তো লাগবই। আচ্ছা মহারানী, আপনি ধীরে সুস্থে ভর্তা করেন, শুধু খেয়াল রাখেন ভর্তার স্বাদ জানি ভালো হয়। আজকের ভর্তা সেই স্বাদ হইব বাবা। দিদিমা তো মারে রান্নার অনেক কিছু শিখাইলো। আমি মারে একটু সাহায্য করি, তাইলে তার রান্নার কামাই গাইব। আমি কয়টা মরিচ বাটি, তাইলে দেখবা ভর্তায় একটা ঝাঁঝালো স্বাদ হইব। সাবধানে কাম করিস বাবা, নইলে মরিচে তোর হাত জ্বালাইয়া দিবার পারে। সুখের স্বাদ পয়সার হাড়িতে না, সুখের স্বাদ ভাগাভাগি কইরা খাওনে।
মা, দেখছো আমি কি সুন্দর মরিচ পিষতেছি? দেখো মা, একেবারে লাল টুকটুকে হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর লাগতাছে। তুই সাবধানে কাম কর বাবা, নইলে আঙুলও পাটায় পিসবো। আমার হাত যদি পিষা পড়ে তাইলে তো আজ ভর্তার স্বাদ আরো বাড়বো। সিধুর হাতের গন্ধ মিশা চাইবো। সিধুরে, তোর মতন দুষ্ট পোলা এই গ্রামে আর একটাও নাই রে। তাই শোন, ভর্তা করতে গেলে হাতের মায়াও লাগে। শুধু পেঁয়াজ মরিচ মাখাইলেই তো স্বাদ হয় না, মন দিয়া মাখাইতে হয়। তাইলে মা, তুমি মাখাইয়া দাও। তোমার হাতের ভর্তার সাথে সাথে কেউ পারে না মা। না গো বৌমা, আজ তুমি করো, আমি তো শুধু কৌশল শিখাইয়া দিতাছি। হায় হায়, এ যে দেহি রাজ্যের আসর, আজ জানি রাজা গো খাইবার আসর বইছে এইখানে। রাজাকে খুশি হইব, তবে রাজা যদি কাঠ কুড়াইয়া দেয়। রাজা সব রকম কামই পারে। রাজা কাঠও কুড়ায়, রাজা পেটও ভরায়। আচ্ছা বাবা, রাজা কি ভর্তা মাখতে পারে নাকি? রাজা ভর্তা মাখে না রে বাবা, রাজা খালি খায় আর খায়। আর খাওয়ানোর সময় হাসতে হাসতে সবাই রে দেয়। এইটাই হইল রাজাগো নিয়ম। সৃষ্টিকর্তা আমাগো সবাই রে এভাবেই হাসি খুশি রাখুক। আমি আমি সব সময় প্রার্থনা করি, কম খাই, শুধু ভর্তাই হোক, তাও যদি সবাই মিল্লা খাই তাইলেই তো আসল সুখ। আরে মা, দাও দাও, আরে আমার পাতে ভর্তা দাও, আমি তো আজ সবচাইতে বেশি কাম করছি। আরে বাবা, তুই তো আমাকে ওই বাড়ির হিরো, আগে তো তোর পাতেই দিতে হইব। দেখো মা, দেখো, এর গন্ধে আমার জিভে পানি আইতেছে মা। কত বছর পর এই ঘরে আবারও ইলিশের গন্ধ আইলো, মনে হইতাছে আবারও পুরনো দিনে ফিরা গেছি। হ মা, আমারও সেই পুরান দিনের কথা খুব মনে পড়তাছে। আচ্ছা ঠিক আছে, এখন কয়টা খাইয়া লও তো, পরে কথা কও। ও মা, একেবারে স্বর্গের খাউন মনে হইতাছে। এর চাইতে মজা আর কিছুতেই নাই গো মা, আর কিছুতেই নাই। দেখছো গিন্নি, টাকার অভাব থাকলেও সুখের অভাব নাই। এক লগে বইসা খাবার মজাই আলাদা গিন্নি। আমি তোমার দাদার হাত ধইরা ঠিক এভাবেই খাইছিলাম, ইলিশ মাছের মাথা দিয়া ভর্তা। তখনও আমাগো কাছে রাজকীয় ভোজ আসিল, আর আইসও আছে তাই। আসলে টাকা পয়সা সুখ আনে না, সুখ তো ওই একসাথে থাকা, গল্প করা, হাসা। মা, কাইল আবার ইলিশের মাথা দিয়া কচু শাক ভর্তা বানাইবা? মা বলো। ভাগ্যে থাকলে হইব, না থাকলে শুধু শাক ভাত দিয়েই খাওন লাগবো। যাই হোক, যতদিন আমরা এক লগে আছি ততদিন এই ঘরে সুখ থাইকেই যাইব। আজ কতটা দিন হয়ে গেল, মানুষটা সেই যে ঘর থেকে বেরোলো, আর কোনো খোঁজ নেই। কোথায় আছে, কেমন আছে, কিছুই তো জানি না। মা, ও মা, তুমি বাবার জন্য কাঁদছো? কেঁদো না মা, দেখবে বাবা ঠিক ফিরে আসবে। আমি যে কিছুই বুঝতে পারছি না রে মা, তোর বাবা তো কখনো এমন করে না। এদিকে ঘরে সামান্য বাজারটুকুও নেই, কিভাবে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না। তোকে খাওয়াবো কি? তুমি এত চিন্তা করো না তো মা, আমি চিড়ে মুড়ি গুড় খেয়েই থাকতে পারবো। তুমি কেঁদো না গো মা, এসো ঘরে এসে বিশ্রাম নাও।
সুমি, সুমি, ওই দেখ, হইছে হইছে, তোর বাবা আসছে না? আরে হ্যাঁ, তাই তো, বাবাই তো আসছে। চল তো। ওগো, ওগো, তুমি এসেছো? তুমি কোথায় ছিলে এতদিন? বাবা, আমরা তোমার জন্য দুশ্চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছিলাম। যাক, তুমি ফিরে এসেছো, এখন আর কোনো চিন্তা নেই। তোমার কি হয়েছে? হাত পায়ে এত ক্ষত চিহ্ন, কপালটা এইভাবে কেটেছে কি করে? চলো ঘরে চলো, নিম হলুদ পেটে লাগিয়ে দিচ্ছি। আমি এই হাতেই তো ধরেছিলাম, সৌভাগ্য ধরা দিয়েও দিল না। কি বলছো কি এসব? কিসের সৌভাগ্য? সৌভাগ্য এভাবে হাতছাড়া হয়ে গেল এইভাবে। সৌভাগ্য হলো ধান খেতে রূপালী ইলিশ। কি বলছো কি তুমি? ধান খেতে রূপালী ইলিশ মানে কি বলছো এসব? বাবা, তোমার কি হয়েছে? ধান খেতে রূপালী ইলিশ। হে কি হয়েছে তোমার? কি হয়েছে? বাবা, বাবা! আমি এক্ষুনি কবিরাজকে ডেকে আনছি। ব্যাঙ দিয়ে যে সমস্যার সমাধান করা যাবে, এই ব্যাপারটা তো আমি ভুলেই গিয়েছিলাম। এই ব্যাঙ দিয়েই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরে, ওটা ওখানে কি করছে? এইটা আমার ছাগল। এই যে গায়ে সাদা সাদা ফুটকি ফুটকি। বাজে কথা একদমই কইবা না। অন্যের জিনিস নিজের বইলা চালিয়ে দেওয়ার বদ অভ্যাস তোমার অনেক পুরান, আমি জানি সেইটা। আচ্ছা, ছাগল নিয়ে ঝগড়া হচ্ছে, যাই তো দেখি তো বিষয়টা। আরে আব্দুল চাচা, রফিক ভাই, ছাগলটা তো তোমাদের কারুরই না, এটা তো হাবু চাচার। দেখো, ছাগলের কানে লাল দাগ আছে। আমি তো গতকালই দেখেছি হাবু চাচা এটাকে খাওয়াচ্ছে। আলম, তুই আবার কোথা গাইলি? তোর কি সব ব্যাপারে নাক গলান লাগবো? এই, তুই ভালোই কাইটা পর কইতাছি। তুই আমার আর আমার বউয়ের সামান্য ঝগড়ায় নাক গলাইছিলি। আমার বউ তোর কথাই লাই পাইয়া সেই যে বাপের বাড়ি গেল, এখনো আর আইলো না। ভাবি তোমার ঝগড়ায় অতিষ্ঠ হয়ে চলে গেছে। বেচারি খুব কষ্ট পাচ্ছিল, আমি আরো সে কষ্ট দূর করতে গেলাম। পরের সমস্যায় নাক গলাইয়া তুই সমস্যা বাড়াইয়া দেস। চাচা, ঝগড়া তো দুঃখের কারণ, কষ্টের কারণ। আমি থাকতে তো আমার গ্রামের কাউকে দুঃখ পেতে দেব না। দুঃখ দূর করার জন্যই তো আমি আছি। চলো চলো, মীমাংসা করে দেই। ছাগলটা হাবু চাচাকে দিয়ে আসি। এই ছাগল আমি কিছুতেই হাবুরে দিব না, এইটা আমার। তুই চুপ কর, এইটা আমার। আরে আরে, তোমরা থামো তো। হায় রে, আমার ছাগলটা পালাইয়া গেল রে। আয়, ধার ধার ধার, ছাগলটা ধার ধার। তোমরা কোনো চিন্তা করো না, ছাগলটাকে আমি ধরবো। এটা কি হলো? তোমাদের জন্য আমার ব্যাংকটা পালিয়ে গেল, আর তল্লাইগা আমাগর ছাগল পালাইয়া গেল। কেরা কইছিল তরে আমাগর ব্যাপারে নাক গলাইতে? ও আমার আর আমার স্ত্রীর ঝগড়ায় নাক গলাইয়া আমার স্ত্রী রে বাপের বাড়ি পাঠাইয়া দিছে। সব ঝামেলার মূলে এই আলমই। হ্যাঁ, উপকার করতে আসলেই দোষ, তাই না? আমার ব্যাংকটা পালিয়ে গেল, কত কষ্ট করে ধরেছিলাম। রমিত চাচাদের ঘরে মশার অনেক উপদ্রব। ভেবেছিলাম ব্যাংকটা ঘরে রেখে দিলে সব মশা ধরে ধরে খেয়ে ফেলবে। না, তোমাদের জন্য পরোপকারও করা গেল না। এইটা আবার মশা তাড়ানোর কেমন উপায় রে?
তোমরা গড়াগড়ি খাইতাছ, ওইদিকে জসিম ভাইয়ের খবর শুনছ? কি হইছে রে জসিমের, কি হইছে? আরে জসিম চাচা তো পাগল হইয়া গেছে। হ্যাঁ, কি কইতাছ? বেচারা এমনিতেই অভাবী মানুষ, কত কষ্ট করে সংসার চালায়। আচ্ছা, জসিম চাচা পাগল হয়ে গেছে, বিষয়টা তো খতিয়ে দেখতে হয়। বাবা, বাবা, ধান ক্ষেতের রূপালী ইলিশ, ধান ক্ষেতের রূপালী ইলিশ। ওরে বাবা, হাত ছাড়া হয়ে গেল রে, হাত ছাড়া হয়ে গেল। ওগো, ওগো, তুমি এমন কেন করছো? আমাদের চিনতে পারছো না কেন? বাবা, আমি তোমার মেয়ে সুমি। তুমি আমায় চিনতে পারছো না? মা, কি করবো এখন? কবিরাজ চাচার ঔষধের তো কোনো কাজই হলো না। হায় হায় রে, হে আমার কি সর্বনাশ হলো রে। রহিমা, কি হইছে জসিমের? জসিম কাকা আমাদের চিনতে পারছেন? জসিম চাচা, বলো কি হয়েছে? আমি তো আছি, আমি তোমার দুঃখ দূর করব। আবার তুই আবার দুঃখ দূর করবার চাস? দুঃখ দূর করতে চাইয়া দুঃখ ঘাড়ে চাপাবি তো। চুপ করো তো তোমরা, চুপ করো। কুসুম, কুসুমপুর, কুসুমপুর। কি বললে? কুসুমপুর? কি হয়েছে কুসুমপুরে? আমি কুসুমপুরে গিয়েছিলাম, সেখানে একটা কিংবদন্তি আছে। এক ধান ক্ষেতের রূপালী ইলিশ, কি সুন্দর রূপালী ইলিশ। টাকা পয়সা গয়না উৎসর্গ করলে ওকে দেখা যায়, ধরতে পারলে আর অঞ্চলে কোনো দুর্ভাগ্য থাকবে না, যা চাবে তাই পাবে। আমি দেখেছি, ধরেও ছিলাম, কিন্তু ধরে রাখতে পারিনি। হাত ছাড়া হয়ে গেল রে, হাত ছাড়া হয়ে গেল। কি কইতাছ জসিম? এইটা কি পাগলামি? ধান খেতে রূপালী ইলিশ, এইটা সৌভাগ্য আনবো কেমনে? হাস্যকর না এটা? চাচা, হয়তো সত্যি এমন তো অনেক কিছুই আছে যার কোনো ব্যাখ্যা নাই, হইলেও তো হইতে পারে। যা তাইলে তুই গিয়া ধর না, সৌভাগ্যের মেলায় আমরা তাইলে ডুইবা যামু, হয়তো ছাগলটাও ফিরা পামু। আমার যে লিস্টে উৎসর্গ করার মতো কোনো টাকা পয়সা সম্পদ কিচ্ছু নাই। জসিম ভাই, ইলিশে কত টাকা দিতে হয় গো? এই তুই চুপ কর, যত সব বাজে বাজে কথা, এই সব বিশ্বাস কইরা বইসা আছে। রহিমা, জসিম রে ভালো কবিরাজ দেখাইয়া ওষুধ খাওয়াও। এই চল তোরা, জসিম বিশ্রাম নেক, চল। চাচি, এই টাকাগুলো রাখো। না না বাবা, এইটা রাখার কোনো প্রয়োজন নেই। রাখো তো চাচি, সামান্য কটা টাকা, তোমার কাজে আসলে আমি খুশি হব গো। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন বাবা। আমি আমি কুসুমপুরে যাব, আমি সেই ধান ক্ষেতের রূপালী ইলিশ ধরব, গ্রামে সৌভাগ্য নিয়ে আসব, গ্রামের দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে সব। আমার মায়ের এই রেখে যাওয়া গয়না আমি সেই ধান ক্ষেতের ইলিশের জন্য উৎসর্গ করব, এই গ্রামের সৌভাগ্য আমি ফিরিয়ে আনব। আরে বাবা, কোথায় গেলে তুমি? মা, ও মা! হে রূপালী ইলিশ, হে সৌভাগ্যের ধারক, দেখা দাও। এই যে এই গয়না তোমার উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম, তুমি দেখা দাও হে রূপালী ইলিশ, দেখা দাও।
আহ, কি সুন্দর! যেন রূপার পাতের মতো চকচকে করছে। আমার স্বাদ মিটে গেল। ইলিশ দেখে ফেলেছি। আমার আর কিছুই চাই না। আমি বরং চলেই যাই। তুমি কি ভেবেছ তোমাকে আমি এত সহজে ছেড়ে দেব? তুমি আমার গ্রামের ভাগ্য বদলে দেবে। আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। আরে, এটা কি? আঁশটা কেমন অন্যরকম। দেখে তো মনে হচ্ছে এটা নকল। কি ভয়ঙ্কর! এই ধোঁয়া দিয়ে আমাকে খুব সম্ভবত অজ্ঞান করার চেষ্টা করেছিল। ধান ক্ষেতের এই রূপালী ইলিশ পুরোটাই কি তাহলে ফাঁদ? কিন্তু এই ফাঁদের কারণ কি? আহ, আমার মাথাটা। আরে, এ কি জসিম চাচা, আপনি এখানে? কি আলম, অবাক হয়ে গেলে নাকি? তবে খেল তুমি ভালোই দেখিয়েছ। আর বলবেন না উস্তাদ, এত জোরে ঘুষিটা মারছে না। উফ, আর বলবেন না। তুই নিজের ধোঁয়ায় নিজেই কুপোকাত হয়ে গিয়েছিলি। ভাগ্যিস ও সময় মতো চলে গিয়েছিল। তুই ওষুধের ধোঁয়া ঠিক মতো দিতে পারলেই কাজ সহজ হয়ে যেত রে। বেটা সব ভুলে অজ্ঞান হয়ে যেত। আমরা গয়নাটা হাতিয়ে বেটাকে সুন্দর খাল পারে ফেলে রেখে আসতে পারতাম, আর তুই এমন আটকা ঘুষি খেতি না। এসব এসব কি হচ্ছে জসিম চাচা? আপনি আপনি কি কোনো অপরাধের সাথে জড়িত? অপরাধ? হ্যাঁ, ঠিকই বলেছ। গরিব হওয়াটাই তো একটা অপরাধ। তাই এই সৌভাগ্যের রূপালী ইলিশের ভাত পেতে লোকের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র আর টাকা পয়সা হাতিয়ে নেয়ার খেলা শুরু করেছি। আপনি এসব কি করছেন চাচা? তুমি যেহেতু ব্যাপারটা একটু হলেও বুঝতে পেরেছ, তাহলে বাকিটাও বলে দিচ্ছি। ধান খেতে রূপালী ইলিশ এটা আমার ফাঁদ। লোকেদের লুট করার জন্য এই ফাঁদ আমি পেতেছি। মানুষ কত বোকা! এইভাবে কি সৌভাগ্য ধরা দেয়? সবাই সৌভাগ্যের লোভে এখানে ছুটে আসে। আমরা তো পয়সার অভাবে পড়ে এই দল খুলেছি, কিন্তু লোকজনের জ্ঞানের কত অভাব। কত লোক এসেছে সৌভাগ্যের লোভে, নিজেদের টাকা পয়সা উৎসর্গ করেছে, আর আমরা সব লুট করেছি। চাচা, তাহলে তোমার পাগলামি সবই অভিনয় ছিল? এই তো বুঝে ফেলেছ। পাগলামির অভিনয় না করলে তোমাদের বিশ্বাস অর্জন করতাম কি করে? এই যে দেখো না, তুমি গয়না উৎসর্গ করতে চলে এসেছ, আর আমরা লুট করে নিয়েছি। এটা আমার মায়ের গয়না। আমি ভেবেছিলাম ইলিশটা ধরতে পারলে গ্রামের লোকদের দিন ফিরে যাবে, তাদের সৌভাগ্যের অভাব হবে না। কিন্তু এখন তো দেখছি ইলিশ ধরতে এসে তুমি ভুল করেছ, তাই মনে হচ্ছে তো? হ্যাঁ, আমি ভুল করেছি। আমার মায়ের গয়না ফিরিয়ে দিন চাচা। ভুল করো আর যাই করো, তোমাকে যে এখন মরতে হবে, তা না হলে সবাই সবকিছু জেনে যাবে। গ্রামের সবার জন্য তোমার খুব চিন্তা, তাই না? এবার দেখো সেই চিন্তার ফল দেখো। না চাচা, আমাকে মারবেন না। আমি তো শুধু গ্রামের সৌভাগ্য চেয়েছিলাম, নিজের লাভ তো নয়।
গ্রামের সৌভাগ্য খুঁজতে এসে নিজের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে এলে আলম। এই কালু, ওকে মেরে শেষ করে দে। ওস্তাদ, বেটা তো এইখানেই কাঠ হয়ে গেল মনে হইতাছে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে ফেলে দিয়ায় যা। বেটা অজ্ঞান হয়ে যাওয়ার ভান করেছিল ওস্তাদ। এই বেটারা, কথা পরে বলিস, আগে ওকে ধর, ধর ওকে। তোমরা তোমরা আমাকে মেরো না, আমাকে মেরো না, তোমরা মেরো না আমাকে। তোকে না মারলে যে আমাদের মরতে হবে। তুই তো ধান ক্ষেতের রূপালী ইলিশের রহস্য জেনে গেছিস, লোকেদের লুট করার ফাঁদের খবর জেনে গেছিস। এত কিছু জেনে যাওয়ার পর তো তোকে ছেড়ে দেওয়া যাবে না চান্দু। তোমরা যা করেছো তা তো অন্যায়। বেঁচে থাকতে হলে অনেক অন্যায় করতে হয়, কিন্তু এবার কে তোকে বাঁচাবে বলতো? কি এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? তগর দিন শেষ শয়তান। বাহ, কি দারুণ! কিন্তু তোমরা কি করে বুঝলে আমি এখানে? আমরা তোমারে খুঁজতেছিলাম আলম। সারাদিন তরে লোকগোর সমস্যায় কোনো নাক গলাইতে দেখি নাই। না দেখা তোর অভাব অনুভব করলাম। তরে অনেক খুঁজাও যখন পাইলাম না, তখন মনে হইল তুই এই রূপালী ইলিশ ধরার লাইগাই এইখানে আসতে পারোস। ধান খেতে ধস্তাধস্তির চিহ্ন পাইছি, আর তোর জামার টুকরাও পাইছি। এই সব দেখেই বুঝলাম তোর বিপদ। কপাল ভালা, তোরে ঠিক সময় খুঁজা পাইছি। সব যে জসিমের সাজানো ফাঁদা ছিল, সেইটা জানতে পাইরাই ওরে আক্রমণ করছি। জসিম গোর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হইব। জসিম চাচা, তোমার রূপালী ইলিশ ধরা মইরা গেছে। সবকিছু আলমের জন্যই হইছে। হ্যাঁ, আলম যদি রূপালী ইলিশের খোঁজে না আইতো, তাইলে এই সৌভাগ্যের ফাঁদে পইরা কত মানুষের অর্থ সম্পদ লুটপাট হইতো। আমি তো কেবল গ্রামের সৌভাগ্যই চেয়েছিলাম, আর তো কিছুই না। তোমার মতো মানুষ গ্রামে থাকা মানেই গ্রামের সৌভাগ্য গো। তোমরা সত্যি বলছো? আমার যে কি খুশি লাগছে। গ্রামে ফিরেই আমি আবার সবার সমস্যা দূর করতে বের হব। হইছে হইছে, এইবার একটু বুঝা চলো। সব সমস্যা তোমার ঘাড়ে নেওয়া ঠিক না। ঠিক আছে, পরের বার তোমাদের ছাগলের ঝগড়ায় নাক গলাবো না। আর যাই করিস, কারো ঘরের ঝগড়াতে নাক গলাইতে যাইস না। আচ্ছা ঠিক আছে। চাচি, এই জিনিসগুলো রাখুন, আপনার কিছুটা সাহায্য হবে। তুমি আমাদের জন্য আর কত করবে বাবা? তোমার চাচা অভাবে পড়ে অন্যায় করেছে, তোমাকেও মেরে ফেলতো, আর তুমি তার পরিবার কি সাহায্য করছো? আমি তো আর একা করছি না চাচি, সবাই মিলে করছে। চাচি, আপনারা আমার গ্রামের লোক, আমি আপনাদের পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে? জসিম চাচা যা করেছে তার জন্য পঞ্চায়েত তাকে কয়েক বছর আটক থাকার শাস্তি দিয়েছে। আশা করি এই শাস্তি তাকে বদলে দেবে, কিন্তু আপনারা তার জন্য কষ্ট করবেন সেটা তো আমরা হতে দেব না। আপনি কোনো চিন্তা করবেন না চাচি, একদিন সব ঠিক হয়ে যাবে। আজ আমি আসি তাহলে। কি হে পরোপকারী, খুব পরোপকার করা হইতাছে।
শুধু আমি একা না, এবার তো তোমরাও সবাইকে সাহায্য করছো। তোর কাছ থেকে শিখছি রে। আলমের এই কর্ম দেখা আসলে আমাগোর শিক্ষা নেওয়া উচিত। আমাগোর সাধ্য মতো সবাই করে সহযোগিতা করা উচিত। বেশ, তো চলো তাহলে আমরা সবাই অন্যের ব্যাপারে নাক গলাই।